ও যে জবা, আজ তোর বিয়ের রাত। কপালের কপালের স্পন্দনও ভালো করে মোছেনি। এই রাতে গ্রামের এই শ্মশানমুখী রাস্তায় কোথায় যাচ্ছিস মা? ঘরে ঘরে ফিরে যা। আমাকে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না? ওই সুর, ওই টান, আমাকে যেতেই হবে। কেউ তোকে ডাকছে না রে, ওটা বাতাসও নয়, কোনো অদ্ভুত শব্দ। ওই ওই সাতিম গাছের কাছে যাস নে, ওখানে ভালো কিছু নেই মা। ফিরে যা, ফিরে যা। জবা বৃদ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছাড়ুন আমাকে, আমার সময় হয়ে গেছে। বিশাল ছাতিম গাছের তলায় কুয়াশা আর উৎকট পচা গন্ধে বাতাস ভারী হয়ে আছে। জবা গাছের নিচে এসে দাঁড়ালো। আমি এসেছি, কোথায় তুমি? সামনে এসো। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, ঝিঝি পোকার শব্দ থেমে গেল। জবার পায়ের নিচের মাটি যেন কাঁপতে শুরু করলো। ঠিক তখনই উপর থেকে একটা শীতল হাড় হিম করা কণ্ঠস্বর ভেসে এলো। এসেছিস, আমি জানতাম তুই আসবি। এই লাল শাড়ির রংটা বেশ সুন্দর, ঠিক টাটকা রক্তের মতো। জবার ঘোর কেটে গেল। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে কাঁপতে শুরু করলো এবং চারদিকে তাকাতে লাগলো। কে কে কথা বলছে? সামনে এসো। আমি আমি বাড়ি যাব। আমার আমার খুব ভয় করছে। গাছের ডাল থেকে ধীরে ধীরে একটা কুচকুচে কালো লম্বা ছায়া নিচে নেমে এলো। কুৎসিত ভঙ্গিতে হাসতে হাসতে বলল, এখন আর ফেরার পথ নেই জবা। তুই যখন এই ছতিম তলার সীমায় পা দিয়েছিস, তোর আত্মা আর তো রইল না। কি চাও তুমি? তুমি মানুষ নও, তোমার ছায়া নেই কেন? তোমার পা দুটো উল্টো কেন? ছায়া মূর্তি জবার একদম কানের কাছে ফিসফিস করে বলল, আমি চাই তোর নতুন জীবনের শুরুটা। আর তার দরকার নেই। আজ তোর বুকের রক্ত দিয়ে এই সাতিম গাছের নিচটা ভেজাবো। দেখ, ভালো করে দেখ আমার দিকে। জবা দেখল সেই ছায়া মূর্তির আদলটা পাল্টে ধীরে ধীরে তার নিজের মতো হয়ে যাচ্ছে, ঠিক যেন আয়নায় নিজেরই রূপ দেখছে সে। না, এটা হতে পারে না। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। জবা শ্বশুর বাড়ি আছে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু একদিন ঘটল এক কাণ্ড। তার শাশুড়ি মা তাকে ডেকে বললেন, বৌমা, ও বৌমা, এই দেখ, জেলে টাটকা বড় বড় মাছ দিয়ে গেছে। এগুলো সব কুটতে হবে, পারবি তো? পারবো। মাছ আমার খুব প্রিয়, রক্ত মাখা টাটকা মাছ। কি বললি? রক্ত মাখা? ও সব ছাড়, এই নে নতুন বটি আর গামলা ভরা মাছ। ভালো করে ধুয়ে কাটবি কিন্তু। জবা যখন বটিতে মাছ কাটতে শুরু করলো, তখন মাছ থেকে টাটকা রক্ত বেরোতে লাগলো। সেই রক্তে জবার 2 হাত ভরে উঠল এবং শাড়িটাও লাল হয়ে গেল। কিন্তু জবার মুখে কোনো ভয় নেই, উল্টে অদ্ভুত পৈশাচিক এক হাসি ফুটে উঠল। কতদিন এমন স্বাদ পাইনি। এই তো জীবন। উফ, কত রক্ত, কি দারুণ আসছে গন্ধ। একটু চেখে দেখি। ঠিক তখনই তার শাশুড়ি মা পিছন থেকে ডাক দিলেন,
উনি কাছে আসার আগেই জবা চট করে আঁচল দিয়ে নিজের মুখ মুছে নিল। ওরে জবা, মাছ কাটা হলো? দেখি কটা মাছ। কথা শেষ করার আগেই একটা বিষয় দেখে শাশুড়ি চিৎকার করে উঠলেন। এ কি, তোর শাড়ি রক্তে ভিজে গেছে কেন? আর মাছের গামলা এমন খালি কেন? এতগুলো মাছ ছিল। মা মা বিড়ালে নিয়ে গেছে, আমি আমি আটকাতে পারিনি। বিড়ালে? এক গামলা মাছ বিড়ালে নিয়ে গেল আর তুই চুপচাপ দেখলি? তুই কি ঠিক আছিস? তোর চোখগুলো এমন লাল কেন? আমি ঠিকই আছি মা। গভীর রাত, শাশুড়ি মা নিজের ঘরে শুয়ে আছেন, কিন্তু চোখে ঘুম নেই। জবার অদ্ভুত আচরণ ওনাকে অস্থির করে তুলেছে। হঠাৎ জানালার বাইরে খস খস শব্দ হলো। কে কে ওখানে? বৌমা, তুই? ঘর অন্ধকার। হঠাৎ কোণের অন্ধকার থেকে জবা বেরিয়ে এলো। তার হাতে একটা বিশাল আঁশ বটি, যা দিয়ে মাছ কাটা হয়। বটি থেকে তখনও রক্ত চুইয়ে পড়ছে। মা, আপনি কি এখনো ঘুমাননি? জবা, তোর হাতে ওটা কি? ওই বটি নিয়ে তুই আমার ঘরে কি করছিস? দূরে যা, দূরে যা বলছি। তোর শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। বিড়াল নয়, মাছ খেয়েছিলাম আমি মা, কিন্তু আমার মন ভরেনি। এবার আমি বড় শিকার চাই। আপনার শরীরে কত রক্ত আছে মা? দেখি তো একবার। ওরে, কে কোথায় আছিস? ও বাচ্চা, জবা পাগল হয়ে গেছে। শাশুড়ি বাধা দেওয়ার আগেই জবা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। সেই ধারালো আঁশ বটি দিয়ে এক কোপে শেষ করে দিল সব। তারপর জবা পিশাচির মতো শাশুড়ির ঘাড়ের উপর মুখ নিচু করল। গরম রক্ত চুষে নেওয়ার শব্দে ঘরটা বিভীষিকাময় হয়ে উঠল। এর কিছুদিন পর জবার স্বামী বিপ্রদাস সন্ধ্যার সময় তীর্থ সেরে বাড়ি ফিরল। উঠোন জনশূন্য, তুলসীতলা শুকিয়ে কাঠ। জবা বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছে। তার দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। জবা, আমি ফিরেছি জবা। মা কই? মা কি মন্দিরে গেছেন? সারা বাড়ি এমন খাঁ খাঁ করছে কেন? মা তো নেই। তোমার ফেরার দুদিন আগেই গ্রামের ওই হরিশ দাদুর দলের সঙ্গে বৃন্দাবন তীর্থে গেছেন। বলে গেছেন ফিরতে মাসখানেক দেরি হবে। তীর্থে? আমাকে না জানিয়ে? মা তো একা কোথাও এক পা নড়েন না। আর তুলসীতলায় পিদিম জ্বালনি কেন? জবা, তোমার কি শরীর খারাপ হয়েছে? শরীর? আমার শরীর তো ঠিকই আছে। আসলে তেল ফুরিয়ে গেছে, তাই পিদিম দেওয়া হয়নি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার পাচ্ছি। গভীর রাতে বাইরে কুচকুচে কালো এক বিশাল মুষ্ক শিয়াল জবার জানালার নিচে বসে আকাশের দিকে মুখ করে কেঁদে উঠল। সেই কান্নায় কোনো হিংস্রতা নেই, আছে যেন এক বুক ফাটা হাহাকার। বিপ্রদাস জানালা দিয়ে তাকিয়ে দেখল শিয়ালটার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এই শিয়ালটা এখানে বসে কাঁদে কেন? মনে হচ্ছে যেন কেউ বড় কষ্ট পাচ্ছে। আর ঘরে এত আঁশটে গন্ধ কিসের? চিন্তা করতে করতে বিপ্রদাস ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখল তার মা রক্তে ভেজা কাপড়ে মাটির নিচ থেকে হাত বাড়িয়ে তাকে ডাকছে। খোকা, বাঁচা আমাকে,
বাঁচা, তোর পাশে ওটা কে শুয়ে আছে জানিস? ধরফর করে উঠে পড়ল সে। পরদিন সকাল, বিপ্রদাস আয়নায় নিজের মুখ দেখছিল। হঠাৎ আতঙ্কে চিৎকার করে উঠল, জবা, এদিকে এসো। এ কি, আমার গলায় আর পিঠে কিসের দাগ? মনে হচ্ছে কেউ যেন নখ দিয়ে টেনে ছাল তুলে নিয়েছে, অথচ আমার কিছুই মনে নেই। স্বপ্নের ঘরে নিজে নিজেই আছড়েছ হয়তো। আজকাল তুমি বড় বেশি স্বপ্ন দেখছো। না জবা, এসব আমার নিজের নখের দাগ নয়। আর তোমার নখের কোণে ওগুলো কি? কাদা আর জমাট বাঁধা রক্ত কেন তোমার নখে? বাগানে কাজ করছিলাম, তুমি কি আমাকে সন্দেহ করছো? বিপ্রদাস কিছুই বুঝতে পারল না। তার স্ত্রী জবা এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। জবার ঠোঁটের কোণে ঠিক সেই মুহূর্তে ফুটে উঠল কুটিল হাসি। ঠাকুরমশাই, আজ আপনার জন্য একটা পরম প্রাপ্তি নিয়ে এসেছি। এই নিন, খোদ তারাপীঠ থেকে মায়ের চরণের ফুল আর প্রসাদ। আজই ওখান থেকে ফিরলাম। তারাপীঠ? মায়ের প্রসাদ? বলো কি গো, দেখি দেখি। শুধু প্রসাদ নয় ঠাকুরমশাই, আপনার পছন্দের সেই বিশেষ ব্র্যান্ডের সিগারেটও আছে। আহ, কতদিন কতদিন ওই মহাশ্মশানের গন্ধ পায়নি। কতদিন মার ওই রাজরাজেশ্বরী মূর্তির সামনে দাঁড়াইনি। তোমরা বিশ্বাস করবে না, এই একটা প্যারার স্বাদ যেন আমার যৌবনের সেই সাধনার দিনগুলোকে ফিরিয়ে আনলো। আপনি তো জীবনের একটা বড় সময় ওখানেই কাটিয়েছেন, তাই না ঠাকুরমশাই? সিংহভাগ সময় বিভূতি, ওই শ্মশানের আগুন, রাতভর শেয়ালের ডাক আর মার ওই বিচিত্র লীলা। ওখানেই আমার সাধনার হাতে খড়ি। মাঝে মাঝে ভাবি মা বুঝি আমাকে ভুলে গেলেন। ওদিকে যাওয়ার টান তো মনে সারাক্ষণই থাকে, কিন্তু মা টানছেন কই? শরীরটাও তো আর আগের মতো নেই। ভাবলাম আজ আর গল্প বলবো না, কিন্তু মায়ের প্রসাদ পেটে পড়ার পর মনের আগল যেন আপনা আপনি খুলে যাচ্ছে। প্রসাদ পেলে আর ধূমপান করলে আমার ভিতরের সেই পুরনো আমিটা জেগে ওঠে। হ্যাঁ বলুন বলুন, আমরা তো শোনার জন্য প্রস্তুত। ঘুরতে ঘুরতে আমি একবার এক গ্রামে গিয়ে পৌঁছলাম। তৃষ্ণায় তখন বুক ফেটে যাচ্ছে, অথচ চারদিকে কোনো মানুষের চিহ্ন নেই। হঠাৎ নজরে এলো একটা বাড়ি, যে বাড়ির সামনে তুলসীতলা শুকিয়ে কাঠ আর একটা প্রাচীন ছাতিম গাছ ডালপালা মেলে অভিশাপের মতো দাঁড়িয়ে আছে। তৃষ্ণা মেটাতে আমি এগিয়ে গেলাম, তারপর কড়া নাড়লাম। বাড়িতে কেউ আছো? বাবা, একটু জল পাওয়া যাবে? বড় তৃষ্ণা লেগেছে। খানিক বাদে গৃহস্বামী ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখের নিচে কালি পড়া, মুখটা ফ্যাকাশে। সে বলল, আসুন বাবা, আসুন আসুন, ভেতরে এসে বসুন। আপনি নিশ্চয়ই কোনো সাধু পুরুষ। এই দিনের কুটিরে আপনি এসেছেন, আমার কত সৌভাগ্য। আপনি বসুন, আমি আমি জলের ব্যবস্থা করছি। গৃহস্বামী চলে যাওয়ার পর আমি ধপ করে দাওয়ায় বসলাম। হঠাৎ আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি পরিষ্কার অনুভব করলাম ঘরের ভিতর থেকে কোনো এক অশুভ শক্তি আমার দিকে তাকিয়ে আছে। এই বাড়ির বাতাস এত ভারী কেন? কিসের এই পচা আষ্টে গন্ধ? আর ওই ঘরের ভিতর থেকে কিসের নিঃশ্বাস শোনা যাচ্ছে? এও বুঝলাম এই বাড়িতে মোট দুজন আছে। আমার মনের কোণে একটা ভাব বিরাজ করতে শুরু করলো। দেখতে পেলাম চোখের সামনে একটা দৃশ্য। গৃহস্বামীর স্ত্রী জবার সম্বন্ধে আগেই আমার সাধন শক্তি দিয়ে জেনে ফেলেছিলাম।
আর ওই সময়ই ঘরের অন্ধকার কোণে বিছানায় শুয়ে থাকা জবা হঠাৎ চোখের পাতা মেলল। তার চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, যেন দুটো জ্বলন্ত কয়লা। সে এক ঝটকায় উঠে বসল এবং অত্যন্ত হিংস্র ভঙ্গিতে হেলে দুলে ঘর থেকে বেরিয়ে এলো। আর আমাকে দেখে সে থমকে দাঁড়ালো। আরে জবা, তুমি উঠেছো? ভালোই হয়েছে। ওই সাধু বাবা ক্ষুধার্ত, সাধু বাবাকে কিছু খাবার দাও না। কথাটা বলে বিপ্রদাস আমার দিকে জলের ঘটি বাড়িয়ে দিল। জবা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত কর্কশ আর ভাঙা গলায় বলল, খাবার? সাধু যখন বাড়িতে এসেছে তখন ভালো মন্দ তো দিতেই হবে, কিন্তু উনি কি খেতে চান? মা, তোমার যা দেবার ক্ষমতা আছে তাই দিও। বাবা, আপনি কিছু মনে করবেন না। আসলে জবার শরীরটা তো কদিন ভালো নেই, তাই এমন ব্যবহার করেছে। জবা, সাধু বাবাকে প্রণাম করো। প্রণাম? আমি প্রণাম করলে উনি সইতে পারবেন তো? নিন বাবা, জল পান করুন। আর কতক্ষণ এই তেষ্টায় ছটপট করবেন? জল খেতে গিয়েই এক অদ্ভুত কাণ্ড ঘটল, কিন্তু সেই জলেই ছিল প্রথম মরণ ফাঁদ। আমি ঘটিতে চুমুক দিতেই দেখলাম জলের রংটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। আমার জিভ যেন পুড়ে গেল। বিস্বাদ, নোনা আর কেমন একটা পচা রক্তের মতো গন্ধ। আমি ঘটিটা মুখের সামনে থেকে সরিয়ে আনতেই দেখলাম স্বচ্ছ জলটা থকথকে কালো রক্তে পরিণত হয়েছে, আর তার ভিতর থেকে কিলবিল করে উঠছে অসংখ্য সাদা পোকা। সর্বনাশ! তারপর আমি এক মুহূর্ত দেরি না করে হাতের সেই ঘটিটা সজোরে দাওয়ার সামনে প্রশস্ত উঠোনে আছাড় মারলাম। ছনছন শব্দে ঘটিটা উল্টে পড়ল, আর সেই বিষাক্ত জল মাটিতে পড়তেই ফোঁস করে একটা কালো ধোঁয়া উঠল, যেন অ্যাসিড পড়েছে মাটিতে। আমি গর্জন করে উঠে দাঁড়ালাম। বিপ্রদাস, এই কি তোমার আতিথেয়তা? এই কি তোমার ধর্মের পরিচয়? এই বাড়ির বাতাস অশুদ্ধ, নিঃশ্বাস নেওয়াও এখানে পাপ। আমি অনেক পিশাচ দেখেছি, কিন্তু এমন জঘন্য মরণ ফাঁদ আর দেখিনি। এই বাড়িতে এক মুহূর্ত অবস্থান করা মানে নিজের আত্মাকে নরকের হাতে সঁপে দেওয়া। বিপ্রদাস আতঙ্কে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, বাবা, এ কি বলছেন আপনি? আমি তো ঘটিতে পরিষ্কার জলে দিয়েছিলাম। জবা, জবা, এ কি করলে তুমি? পরিষ্কার জল? ওর তৃষ্ণা কি শুদ্ধ জলে মেটে গো? ও তো সাধু, ওর ভেতরে তো অনেক তেজ। ওর রক্ত না খেলে আমার যে মুক্তি নেই। জবার গলার স্বর পাল্টে এক গম্ভীর খনখনে স্বরে পরিণত হলো। আমি নিজের রুদ্রাক্ষের মালাটা শক্ত করে চেপে ধরে বললাম, থাম পিশাচিনী, তোর ওই কুটিল হাসি দিয়ে তারানাথকে ভয় দেখানো অত সহজ নয়। তুই জবা নোস, জবার শরীরে বাসা বাঁধা এক অতৃপ্ত আত্মা। বিপ্রদাস, তুমি কার সাথে ঘর করছো জানো? এ মানুষ নয়, এ জ্যান্ত লাশ। বিপ্রদাস, সরে যাও। আজ এই অশুদ্ধ মায়া আর ব্রহ্মতেজের লড়াই হবে। হয় এই বাড়ি আজ শুদ্ধ হবে, না হয় এই ছাতিমতলা হবে আমার মৃত্যুস্থল। এক মুহূর্ত এখানে থাকা আর মৃত্যুর মুখে পা দেওয়া সমান। যাও বিপ্রদাস, পালাও। বিপ্রদাস ভয়ে দাওয়ার এক কোণে কুঁকড়ে বসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে জবার শরীরের ভিতরে থাকা সেই অশুভ ছায়াটা একটা বিকট চিৎকার দিয়ে আমার দিকে এগিয়ে এলো। তার নখগুলো মুহূর্তের মধ্যে কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেছে, যেন শকুনের থাবা। তোর এই মালা দিয়ে আমাকে আটকাতে পারবি না সাধু। তোর শরীরের হাড় এইখানে চিবিয়ে খাবো আমি, তুই কিচ্ছু করতে পারবি না। আমি এক ঝটকায় আমার ঝুলি থেকে এক মুঠো সর্ষে আর বিভূতি বের করে মন্ত্রপুত করে তার দিকে ছুঁড়ে দিলাম। জবার শরীরে সেই সর্ষে দানাগুলো লাগার সাথে সাথে যেন আগুনের ফুলকি ঠিকরে বের হতে লাগলো।
সে যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপিয়ে এক অমানুষিক আর্তনাদ করে উঠল। তারপর জবা কি থমকে গেল ঠাকুরমশাই? না বিভূতি, এত সহজে পিশাচ মরে না। জবার শরীর থেকে হঠাৎ একটা কুচকুচে কালো ধোঁয়া বেরিয়ে এসে অবয়ব নিল এক প্রকাণ্ড ছায়ার। জবার দেহটা প্রাণহীন পুতুলের মতো মাটিতে আছড়ে পড়ল, আর সেই ছায়াটা শূন্যে ভাসতে ভাসতে আমার টুটি চিপে ধরার জন্য ধেয়ে এলো। বাড়ির চারদিকের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি তখন মার নাম স্মরণ করে আমার ডান হাতের তর্জনী দিয়ে বায়ুমণ্ডলে একটা কাল ভৈরব মুদ্রা আঁকলাম। চিৎকার করে বললাম, মায়ের এই প্রয়োগ আজ তোর জম হবে রে পিশাচ। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছিল। ছায়াটা যখন আমার ঠিক বুকের কাছে পৌঁছেছে, আমি ঝুলি থেকে ছোট্ট একটা পিতলের খড়গ বের করে তার ঠিক মাঝখানে বিধিয়ে দিলাম। চারিদিকে যেন হাজারটা কাঁচ ভাঙার শব্দ হলো। সেই অশুভ ছায়াটা ছটফট করতে করতে কালো ধোঁয়ায় পরিণত হলো। ধোঁয়ায় পুরো উঠোনটা ভরে গেল, কিছুই দেখা যাচ্ছিল না। ওরে বাবা, তারপর জবা কি বেঁচে উঠল, নাকি সেই ছায়াটা আপনাকে আবারও আক্রমণ করলো? তখনকার মতো ছায়াটা চলে গেলেও উঠোনের ঠিক মাঝ বরাবর একটা চিত্র অঙ্কন করে রেখে গেছিল। আমি উঠোনের মাঝখানে ওই চিত্রটা দেখে সেইটা আপ্রাণ চেষ্টা করলাম মুছে ফেলার, কিন্তু ওই চিত্র কয়েক কলসি জল ঢালার পরেও কিছুতেই মোছা গেল না, বরং দুশ্চিন্তা বাড়িয়ে দিল। আমি এবার স্থির করলাম, এই ছায়াটা কে সেইটা আমাকে খুঁজে বার করতেই হবে। বিপ্রদাসকে আশ্বস্ত করে আমি ওখান থেকে চলে এলাম। পরদিন সকালে ওই গ্রামের এক বৃদ্ধ শিবু খুড়োর খোঁজ পেলাম। তার কাছেই শুনলাম সেই ভয়ঙ্কর ইতিহাস। কি ইতিহাস ঠাকুরমশাই? ওইটাই জানতে গিয়েছিলাম শিবু খুড়োর কাছে। উনি বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে ওই ছাতিম গাছের তলায় গ্রামের এক পরম ব্রাহ্মণকে তান্ত্রিক উপাসনার বলি দেওয়া হয়েছিল। এক ক্ষমতালোভী তান্ত্রিক সিদ্ধিলাভের আশায় ওই নিরাপরাধ ব্রাহ্মণকে নৃশংসভাবে হত্যা করে, কিন্তু তান্ত্রিকের শেষ রক্ষা হয়নি। সে পাগল হয়ে মারা যায়, আর সেই ব্রাহ্মণের অতৃপ্ত আত্মা আজ পিশাচ হয়ে ওই ছাতিম গাছে আশ্রয় নিয়েছে। সে মুক্তি চায় না ঠাকুর মশাই, সে চায় রক্ত। ওই তান্ত্রিকের এক অষ্টাদশী কন্যা ছিল, মায়া নাম ছিল মেয়েটার। ওই ব্রাহ্মণের মৃত্যুর কিছুদিন পরে ওই ব্রাহ্মণ পিশাচ হয়ে ফিরে আসে। তারপর তাকে ওই তান্ত্রিকের ছদ্মবেশ ধারণ করে শ্মশানের দিকে টেনে আনে, তারপর গাছের ডালে ঝুলিয়ে তার মাংস ভক্ষণ করে। সে একদিকে যেমন ভয়াবহ হয়ে উঠছে, তেমনি নরখাদক নামে মানুষ তাকে চেনে। আমি জিজ্ঞাসা করলাম, এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? ওর মুক্তি সহজে হবে না ঠাকুর মশাই। ওই পিশাচ ব্রাহ্মণ ফের নরবলি চায়, তবেই সে জবার দেহ ত্যাগ করবে। আর সেই বলির রক্ত না পাওয়া পর্যন্ত সে এই বাড়ি থেকে যাবে না। এইটাই এই গ্রামে কুলদেবী মা ভদ্রকালীর উপাসনা গৃহ থেকে নির্দেশ এসেছে। এক নিষ্ঠাবান পুরোহিত অতিষ্ঠ হয়ে ওই মায়ের উপাসনার কাজ করছিল। সে মায়ের কাছে নিজেকে উৎসর্গ করেছিল এবং মায়ের নিকট হতে ওই বিধান পেয়েছিল। কিন্তু কার বুকের পাটা আছে বলুন তো, যে বলির মতো ভয়ঙ্কর কাজে লিপ্ত হবে আর স্বেচ্ছায় নিজেকে যূপকাষ্ঠে অর্পণ করবে? হ্যাঁ, বৃদ্ধের কথা শুনে আমি স্থির করলাম, যা শুরু করেছি তা আমাকেই শেষ করতে হবে। আমি বিপ্রদাসকে বললাম, বিপ্রদাস, আয়োজন করো। আজ রাতে ওই ছাতিম তলায় বলির জোগাড় করতে হবে। কি বলি হয়েছিল ঠাকুর মশাই?
সেটা ক্রমেই প্রকাশ পাবে কাহিনীর শেষের দিকে। অন্ধকার ঘনিয়ে এলো সেই অভিশপ্ত গ্রামে। সারা গ্রাম নিঝুম। বিপ্রদাসকে বলে একটা শাল কাঠের হাড়ি কাঠের ব্যবস্থা করলাম। উঠোনের ঠিক মাঝখানে সেই অবিনশ্বর রক্তচিত্রটার মতো একটা চিত্র লাল আবির দিয়ে অঙ্কিত করলাম ওই গাছের নিচে। তার ঠিক ওপরে বসানো হলো সেই হাড়ি কাঠ। সিঁদুর আর তেল মাখানো সেই হাড়ি কাঠ দেখে মনে হচ্ছিল ওটা একটা জ্যান্ত রাক্ষস, খিদের জ্বালায় মুখ হাঁ করে বসে আছে। ঠাকুর মশাই, ধূপ ধুনো সব সাজিয়ে দিয়েছি। জবা ঘরের ভিতরে এখন অঘরে অচৈতন্য হয়ে পড়ে আছে, কিন্তু কিন্তু বলিটা কোথায়? এখনো তো বলির পশুর কোনো চিহ্নই দেখছি না। বিপ্রদাস, সব প্রশ্নের উত্তর সময় এলেই পাওয়া যায়। তুমি এখন এই চালের গুঁড়ো দিয়ে আঁকা গণ্ডির ভিতরে গিয়ে বসো। আমি না আসা পর্যন্ত তোমার নাম ধরে ডাকলেও এই বৃত্তের বাইরে বেরোবে না। জবার প্রাণ আর তোমার মঙ্গল আজ এই গণ্ডির উপরই নির্ভর করছে। তারপর বিপ্রদাসকে নিরাপদে রেখে আমি সরাসরি গ্রামের অন্ধকার পুকুরে গিয়ে শীতল জলে দেহের ক্লান্তি ধুয়ে নিলাম। ফিরে এসে রক্তাম্বর পরে ঝুলি থেকে টাটকা রক্ত জবার মালা গেঁথে গলায় পরলাম। কপালে তেল চন্দনের গাঢ় তিলক দিলাম। রাত প্রথম প্রহর পার হয়েছে। শ্মশানের শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হাড়ি কাঠের সামনে আসন পেতে বসলাম। পাশে রাখা বিশাল খড়গ। এরপর শ্মশানের বলিপ্রিয় সত্তাকে আহ্বান করতেই চার পাশের বাতাস পাক খেতে লাগলো, ছাতিম গাছ কাঁপতে লাগলো। আমি হাত জোর করে মন্ত্র জপ শুরু করলাম। জয়ন্তে তামন্ধকারে স্থিতা ভৈরবী শক্তি আগচ্ছ দেব ময়ি বলিং দদামি মং গৃহং মং স্বীকুরু মম প্রাণান অপি তব চরণে সমর্পয়ামি। মন্ত্র শেষ হতেই একটা প্রলয়ঙ্করী ঝড় উঠল উঠোনে। সেই নিথর ছাতিম গাছের দিকে দূর শ্মশান থেকে একটা বিশাল কুচকুচে কালো দৈত্যাকৃতি অবয়ব আমার দিকে ছুটে এলো। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। বিপ্রদাস ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠল ঘরের ভিতর থেকে। ঠাকুর মশাই, ও এগিয়ে আসছে। ঠাকুর মশাই, আপনি সরে যান। আমি হাড়ি কাঠে নিজের গলাটা বাড়িয়ে দিলাম। আমি জানি আজ যদি আমি নিজেকে উৎসর্গ করতে না পারি তবে এই পিশাচ গ্রাম উজাড় করে দেবে। নিরীহ অতগুলি প্রাণ বলি দেওয়ার চেয়ে নিজেকেই সঁপে দিলাম নিয়তির হাতে। চিৎকার করে উঠল বিপ্রদীপ, আমার দিকে দুই হাত বাড়িয়ে বলল, না ঠাকুর মশাই, এ কি করছেন আপনি? এই যে ব্রহ্ম হত্যা হবে। নিবৃত্ত হন এই কাজ থেকে। আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না, শুধু মা তারার নামই মনে প্রতিধ্বনিত হচ্ছিল। দৈত্যটা আমার পাশে পড়ে থাকা খড়গ তুলে নিয়ে আমার গলায় কোপ মারতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকার চিড়ে এক লম্বা তেজস্বী পুরুষ মূর্তি ঝড়ের মতো এসে দাঁড়ালো আমাদের দুজনের মাঝে। জটা জাল আলু লাইত, কপালে রক্ত চন্দনের বিশাল তিলক, চোখে প্রখর আগুন, হাতে কুঠার। তিনি আমার পরম আশ্রয়, অমর জীবন। তবে তার এমন উগ্র রূপ আমি আগে কখনো দেখিনি। থাম পিশাচ, ব্রহ্মতেজের অপব্যবহার অনেক হয়েছে। আজ তোর এই ছায়াময় অস্তিত্বের শেষ দিন। আমার আহ্বান করা ওই বলিপ্রিয় সত্তা তখন নিরেট আধারে দাঁড়িয়ে, আর সামনে ব্রাহ্মণের ওই পিশাচটা থমকে গেল। কিন্তু তার ভিতরের নরখাদক সত্তা তখন উন্মত্ত। সে অমর জীবনকে লক্ষ্য করে সেই বিশাল খড়গ নিয়ে ঝাঁপিয়ে পড়ল। অমর জীবন নিজের হাতের কুঠার বাগিয়ে ধরলেন। শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ।
পিশাচের হুঙ্কার আর অমর জীবনের মন্ত্রপুত কুঠারের শব্দে চারিদিকের গাছপালা বিশাল শব্দ করে নড়ে উঠল। ঠাকুর মশাই, এ যে প্রলয় শুরু হয়েছে ঠাকুর মশাই, মা গো, মা রক্ষা করো মা। যুদ্ধটা আর মাটির উপর থাকলো না বিভূতি। অমর জীবন সেই পিশাচ ব্রাহ্মণকে তাড়া করে নিয়ে গেলেন ঠিক সেই অভিশপ্ত ছাতিম গাছের নিচে। পিশাচ তখন সেই ছাতিম গাছের গুড়ির মধ্যে সেধিয়ে যাওয়ার চেষ্টা করছে। অমর জীবন গর্জন করে উঠলেন, ছায়া, তুই ছায়াতেই মিশে যাবি। কুঠারের এক কোপে বিশাল ছাতিম গাছটা দু টুকরো হয়ে পড়ে গেল। গাছ চিরতেই ভিতর থেকে রক্তমাখা একটা হাত বেরিয়ে এসে জবার ঘরের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গেই ঘর থেকে জবার অমানুষিক আর্তচিৎকার শোনা গেল। আমরা ছুটে গিয়ে দেখি ওর চোখ উল্টে গেছে, নাক মুখ দিয়ে কালো রক্ত বেরোচ্ছে, শরীরটা ধনুকের মতো বেঁকে আছে। হঠাৎই সে নিস্তব্ধ হয়ে গেল। বাতাসে শুধু জবার শেষ চিৎকারই প্রতিধ্বনিত হলো। জবাকে বাঁচানো গেল না। সে মুক্তি পেল ওই আসুরিক শক্তির কবল থেকে, আর ওই পিশাচ ব্রাহ্মণ শেষ হলো। গ্রাম শান্ত হলো এবং অমর জীবন আমাকে আশীর্বাদ করে সেই স্থান থেকে অন্তর্ধান হলেন। কিন্তু আপনার যদি কিছু হয়ে যেত, আপনি যে অপ্রত্যাশিতভাবে আমাদের চমকে দিলেন, নিজেকে বলি দেয়া কি চারটিখানি কথা? বলির উদ্দেশ্যে যদি নিজেকে সমর্পণ না করতাম তাহলে গ্রামের এক লক্ষণযুক্ত কাউকে দিতে হতো। কিন্তু নরহত্যা বড়ই পাপ, আর কাউকে বাঁচাতে গিয়ে নিজেকে সঁপে দেওয়া ঈশ্বরের চোখে মহাপুণ্য। জবার এহেন পরিণতির কারণটা আমার কাছে আজও পরিষ্কার নয়। ওই ব্রাহ্মণ তো নিজে গেলই, তার সাথে নিরীহ ভালো মেয়ে জবাকেও মেরে ফেলল। এটাই ছিল তার অদৃষ্ট লিপি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।